সুপ্রভাত বন্ধুরা, এই হলো রামপুর গ্রাম। আর ওই যে তোমরা বাড়িটা দেখতে পাচ্ছ, ওইখানে থাকে আমাদের অলস কুমার পিন্টু ও তার বাবা মা। পিন্টুকে নিয়ে তার বাবা মার অনেক চিন্তা। কিরে অকর্মার ঢেকি, আর কতদিন এভাবে রাজার ছেলের মতো শুয়ে শুয়ে দিন কাটাবি? একে তো আমার মাছের ব্যবসাও ঠিকঠাক চলছে না, আর তার ওপর তুই অলসের মতো পায়ে পা তুলে শুয়ে শুয়ে দিন কাটাচ্ছিস। আমার সাথে দোকানেও তো যেতে পারিস, তাহলে তো আর মদনকে মাসে মাসে 5,000 টাকা দিতে হয় না। কিন্তু বাবা, দোকান তো অনেক দূরে, এত দূর পায়ে হেঁটে যাব কি করে? না বাবা, তোমাকে আর হেঁটে যেতে হবে না। আমি আগে যাই দোকানে, তারপর তোমার জন্য একটা গাড়ি পাঠাবো, আর তুমি সেটাতে আরাম করে শুয়ে শুয়ে এসো। ঠিক আছে বাবা। কি আবার ঠিক আছে? দাঁড়া বিয়াদব বাদর কোথাকার, আজ তোর একদিন কি আমার একদিন। কি হয়েছে বলো তো? এই নাও তোমার চা। মা, তুমি এই গরমে বাবাকে চা নয়, একটু ঠান্ডা শরবত দাও, যদি মাথাটা একটু ঠান্ডা হয়। দেখো, তোমার লাট সাহেবকে বলো সারাদিন শুয়ে না থেকে আমার সাথে দোকানে আসতে। এই কথা বলে প্রথমবার ছেলে তার বাবার সাথে দোকানের দিকে রওনা দিল। ঠাকুমা, অনেক বেলা হয়ে গেল, এবার আমি যাই, না হলে যে কাঠ কেটে সেই কাঠ বাজারে নিয়ে যেতে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ বাবা, তুই যা, সাবধানে যাবি। এই বলে রতন কাঠ কাটার জন্য জঙ্গলের দিকে রওনা দিল। হে ওপরওয়ালা, এই কষ্টের জীবন কি আমার আর শেষ হবে না? কতদিন এই কাঠ কেটে জীবন চলবে? কখনো কাঠ বাজারে বিক্রি হয়, আবার কখনো হয় না। এভাবে চলতে থাকলে যে আমাকে আর আমার ঠাকুমাকে প্রতিদিনই একবেলা না খেয়ে থাকতে হবে। না, এবার আমাকে কিছু একটা করতেই হবে। এমন সময় হঠাৎ করে রতনের মাথায় একটা বুদ্ধি এলো। না, এবার আমায় একটা ব্যবসা করতে হবে। কাঠ কাটার পাশাপাশি আমি একটা ব্যবসা করব। তাতে যদি 2-1 পয়সা বেশি রোজগার করতে পারি, তাহলে ঠাকুমা আর আমার দুবেলা খাবারের চিন্তাটা দূর হবে। এই বলে রতন আজকের মতো যে পরিমাণ কাঠ কেটেছিল সেগুলো নিয়ে বাজারের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর রতন বাজারের কাঠ মহাজন গোকুলের সামনে উপস্থিত হলো। মহাজন বাবু, এই দেখুন, আজ কত ভালো পরিষ্কার কাঠ এনেছি। কি রে রতন, একেতেই এই কম কাঠ এনেছিস, তার উপর আবার কাঠগুলো কেমন ভেজা ভেজা। না রে, আমি তোকে এই কাঠের জন্য 25 টাকায় দিতে পারবো। আমি এত খুঁজে শুকনো শুকনো কাঠ আনলাম, তাও মহাজন এই কাঠগুলোকে ভেজা কেন বলছে? বুঝেছি, বেটা আমাকে কম টাকা দেওয়ার জন্য এমনটা বলছে। ঠিক আছে মহাজন বাবু, আপনার যা ঠিক মনে হয় তাই দিন। এই নে তোর 25 টাকা। বলছিলাম মহাজন বাবু, আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা বল। বাবু, এই প্রতিদিন 25 টাকার কাঠ বিক্রি করে আমার আর আমার ঠাকুমার দুবেলা দুমুঠো ভাতও ঠিকঠাক জোগাড় করতে পারি না। তাই ভাবছিলাম কাঠ কাটার পাশাপাশি মাছের ব্যবসা করব। যদি তাতে 2-1 পয়সা বেশি রোজগার করতে পারি, তাহলে আমাদের দুজনা দুবেলা শান্তিতে দুমুঠো খেতে পারতাম। তাই আপনি যদি কিছু টাকা আমায় ধার দিতেন, তাহলে আমি মাছ বিক্রি করার সমস্ত সরঞ্জাম কিনে ফেলতে পারতাম। কি বলছিস কি রতন, তুই ব্যবসা করবি, তাও আবার মাছের ব্যবসা, আর এর জন্যে আমাকে টাকা ধার দিতে হবে? আচ্ছা, সেই ধার নেওয়া টাকা তুই শোধ দিবি কবে? আরে সেই টাকা তো তুই ফেরত দিতেই পারবি না, কারণ তোর মতন গরিব কাঠুরের কাছ থেকে কেউ মাছই কিনবে না। তাই আমি বলছি, শোন, এইসব ফালতু চিন্তা মাথার থেকে নাবা, আর নিজের কাঠ কাটার কাজে মন দে। এইসব ব্যবসা তোদের মতন গরিব মানুষদের জন্যে না। যা যা, এবার বাড়ি যা। মহাজনের এমন কথা শুনে রতন খুবই দুঃখ পায় ও মাথা নিচু করে বাড়ি ফিরে যায়। জানো ঠাকুমা, আজ কি হয়েছে? কি হয়েছে? আজ আমি যখন মহাজনের কাছে কাঠ বিক্রি করতে গেছিলাম ব্যবসা করব বলে, মহাজনের কাছে কিছু টাকা ধার চাইতেই উনি বলেন, তা কিসের ব্যবসা করবি শুনি? ভাবছি মাছের ব্যবসা করব, কিন্তু মাছ বিক্রি করার জন্য যে গাড়ি দাড়ি বাটকারা, তার ওপর আমাকে মাছ কিনতে হবে।
তার জন্য প্রায় 5,000 টাকা লাগবে। কিন্তু এত টাকা আমার মতন এই গরিব কাঠুরে কোথায় পায় বলো দেখি? কেন রে দাদু, তোর কাছে এখন কত টাকা আছে? আমার মতো কাঠুরের কাছে আর কত টাকা থাকবে ঠাকুমা? ওই মেরে কেটে 400 টাকা আছে। দাঁড়া একটু। এই বলে ঠাকুমা তার একটি ছোট্ট বাক্স থেকে দুটো সোনার বালা বের করে রতনকে দেয়। এই নে দাদু ভাই, এই দুটো বালা তোর দাদু অনেক কষ্ট করে কাঠ কেটে পয়সা জড়ো করে আমায় কিনে দিয়েছিল জানিস। আর এখন তো আমার এই বালার প্রয়োজন নেই। এই বালা আমি তোর বউকে দেব বলে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এখন তোর এটা কাজে লাগবে। এই দুটো বালার দাম ওই 10,000 মতো হবে। তুই একটা বিক্রি করে 5,000 মতো পাবি। তাই দিয়েই তুই ব্যবসাটা শুরু কর। কিন্তু ঠাকুমা, তোমার ওই এত শখের বালাটা আমি বিক্রি করে দেব? তাতে কি হয়েছে? তুই যখন ব্যবসা করে অনেক টাকা রোজগার করবি, আমায় না হয় তুই এই বালাই কিনে দিবি। ঠিক বলেছ ঠাকুমা, তাই হোক। এই বলে রতন ঠাকুমার কাছ থেকে বালাটা নিয়ে সোনার দোকানে সেটা বিক্রি করে সেই টাকা দিয়ে মাছ ব্যবসার সমস্ত সামগ্রী কেনার জন্য রওনা দিল। নিয়ে যান নিয়ে যান নিয়ে যান সকলে মিলে পরিষ্কার ঝকঝকে মাছ 180 টাকা কেজি। নিয়ে যান, বাড়ির সকলের জন্য নিয়ে যান। কিরে অকর্মার ঢেকি, তুইও না হয় একটু চেঁচিয়ে বল, না হলে খদ্দেরগুলো দোকানে আসবে কি করে? বাবার চাপে পড়ে পিন্টু বলে, আরে নিয়ে যান রুই কাতলা, মাত্র 180 টাকায়। দূর, এই এত গরমে মানুষ এমনিতেই কিছু খেতে চাইছে না, তার উপর আবার এত দাম দিয়ে মাছ খাবে। না, দেখছি এবার আমাকেই কিছু একটা করতে হবে। হঠাৎ পিন্টু ভাবুক হয়ে কি যেন চিন্তা করতে লাগলো। তারপর ও বাবাকে বলল, বাবা, তুমি তো অনেক দিন ধরে এই ব্যবসাটা করছো, কাল থেকে না হয় আমি ব্যবসাটা করি আর তুমি একটু বিশ্রাম নাও। কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি তোর? ব্যবসা কিভাবে করতে হয় জানিস তুই? আচ্ছা ঠিক আছে, দেখি না আমি একদিন ব্যবসাটা করে যদি তোমার থেকে একটু বেশি লাভ করতে পারি। কি তুই আমার থেকে বেশি লাভ করে দেখাবি? ঠিক আছে, তাহলে কাল থেকে তুই একাই আসিস দোকানে, আর তোর সাথে থাকবে মদন। আচ্ছা ঠিক আছে, তাই হবে। বেচা কেনা শেষ করে বাবা ও কাজের লোক মদন দুজনই বাড়ি চলে যায়। কিন্তু পিন্টু বাড়ি না গিয়ে পরের গ্রামে একটা ওষুধের দোকানে গেল। ও ওষুধের দোকানে গিয়ে ওষুধওয়ালাকে কিছু টাকা দিয়ে কতগুলো ওষুধের শিশি সঙ্গে করে নিয়ে বাড়ি চলে এলো। পরের দিন সকাল হতে না হতেই পিন্টু ও কাজের লোক মদন দোকানে এসে হাজির। অন্যদিকে রতন তার ছোট্ট গাড়িতে কিছু মাছ নিয়ে পিন্টুর দোকানের সামনে একটা গাছের কাছে এসে দাঁড়ায়। আমার প্রিয় গ্রামবাসীরা, আসুন আসুন, আমার কাছে আসুন। একদম তাজা তাজা রুই কাতলা নিয়ে যান, মাত্র 180 টাকা কেজি। নিয়ে যান, তাজা তাজা মাছ নিয়ে যান। আরে এই বেটা কে রে মদন, আমার দোকানের সামনে দাঁড়িয়ে মাছ মাছ চেল্লাচ্ছে? তাই তো, এইটা কে বলেন তো বাবু? আরে মদনা, আমি যদি জানতাম তাহলে কি আর তোকে জিজ্ঞেস করতাম? পাগল কোথাকার। ও, এইবার বুঝতে পারছি, ওই বেটা তো রতন। রতন? সে আবার কে রে? আজ্ঞে বাবু, ও একজন কাঠুরে, আমাদের পাশের গ্রামেই তো থাকে। তা ও কি আর জায়গা পেল না? এই আমার দোকানের সামনে এসেই ওকে মাছ বিক্রি করতে হলো। দাঁড়া বেটা রতন, তোর মজা দেখাচ্ছি। এই না বলে পিন্টু তাড়াতাড়ি ওষুধের দোকান থেকে আনা ওষুধটা তার মাছের ওপর ছিটিয়ে দেয়। এর ফলে তক্ষুনি মাছগুলোর সাইজ দ্বিগুণ হয়ে যায়। তারপর পিন্টু বলতে শুরু করে, আরে কোথায় গেলেন গ্রামবাসী, তাড়াতাড়ি চলে আসুন আমার দোকানে আর নিয়ে যান একদম সস্তার মাল বস্তায়। এত কম দামের মাছ আপনি আর কোথাও পাবেন না। যে কোনো মাছ নিয়ে যান, মাত্র 100 টাকা কেজি। 100 টাকা, 100 টাকা, 100 টাকা, একদম তাজা মাছ 100 টাকা কেজি। গ্রামবাসীরা যেই না পিন্টুর মুখে মাছের এমন কম দাম শুনল, তক্ষুনি রতনের দোকানের দিকে যেতে থাকা গ্রামবাসীরা সোজা চলে আসে পিন্টুর দোকানের দিকে।
আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পিন্টুর সমস্ত মাছ বিক্রি হয়ে যায় আর পিন্টু প্রচুর লাভ করে। হিরে রতন, কেমন দিলাম বল? পুরো এক ঢিলে দুই পাখি। ওদিকে রতনের একটাও মাছ বিক্রি হলো না, আর এদিকে আমার এতগুলো টাকা লাভ হয়ে গেল। কিন্তু বাবু, এইভাবে গ্রামবাসীদের ঠকানোটা কি ঠিক হবে? এই ওষুধ দেওয়া মাছ খায় যদি গ্রামবাসীদের কোনো রোগ হয়ে যায়? ও রোগ হলে হবে, তাতে আমার কি? আমার চাই লাভ। আমি আমার বাবাকে দেখিয়ে দিতে চাই যে আমি তার থেকে বেশি লাভে মাছ বিক্রি করতে পারি। তবুও ওষুধ দিয়ে মাছ খাওয়ানোটা কি উচিত? আরে মদনা, নিজে বাঁচলে বাপের নাম। এই নে, তুই এই 50 টাকা রাখ। আর এই মাছে ওষুধ দেবার ব্যাপারটা কাউকে বলিস না। এই বলে পিন্টু ও মদন দুজনেই বাড়ি চলে আসে। বাড়িতে এসেই এত টাকা লাভ দেখে পিন্টুর বাবা ও মা খুব খুশি হয়। অন্যদিকে রতনের 180 টাকা দামের মাছ কোনো গ্রামবাসী কিনল না। ও রতনের সব মাছ নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়েছিল, তবুও আজ তার একটা মাছও বিক্রি হলো না। মনের দুঃখে রতন তার গাড়িটা নিয়ে বাড়ির দিকে ফিরতে লাগলো। জানো ঠাকুমা, আজ আমার একটা মাছও বিক্রি হয়নি। সব মাছ নষ্ট হয়ে গেছে। এর জন্য আমার 2000 টাকা লস হয়ে গেল আজ। কেন রে দাদু ভাই, আজ তোর কোনো মাছ বিক্রি হয়নি? জানো, আজ আমি আর পিন্টুদা একই মহাজনের কাছ থেকে মাছ কিনে আনি। তাহলে পিন্টুদা কিভাবে এত কম দামে মাছ বিক্রি করছে আর এত লাভ করছে? আমি শুধু এটা বুঝতে পারছি না যে পিন্টুদা কেনা দামের থেকেও এত কম দামে কিভাবে মাছ বিক্রি করছে। দেখ দাদু ভাই, এটা ব্যবসা, আর ব্যবসায় লাভ লস তো হবেই। বল, এই নিয়ে তুই ভেঙে পড়িস না, আর মন খারাপ করতে হবে না। যা, খেয়ে নিয়ে শুয়ে পড়। যা হবে তা ভালোই হবে, অত চিন্তা করিস না তো। না, এবার আমিও কাল মাছের দাম কমিয়ে মাছ বিক্রি করব। তাতে যদি আমার লাভ কমও হয় হবে, কিছু খরিদ্দার তো আমার দোকানে আসবে। হ্যাঁ, কাল আমাকে এটাই করতে হবে। এভাবেই রাত পেরিয়ে সকাল হলো। আগের দিনের মতোই পিন্টু তার দোকানে এসে হাজির হলো, আর অন্যদিকে রতন তার ঠেলাগাড়ি নিয়ে ব্যবসা করতে চলে আসে। আসুন আসুন গ্রামবাসীরা, তাড়াতাড়ি আসুন আর নিয়ে যান তাজা তাজা রুই কাতলা, মাত্র 100 টাকা কেজি। হ্যাঁ, যা মাছ নেবেন সব 100 টাকা কেজি। তাই আর দেরি করবেন না, চলে আসুন সবাই। আরে, এইটা কি শুনলাম বাবু? আপনিও কি শুনলেন? ওই রতন 100 টাকা দিয়ে মাছ বিক্রি করে? হ্যাঁ, শুনলাম। রতন আমায় দেখে আমার মতনই মাছের দাম কমিয়ে মাছ বিক্রি করছে। দাঁড়া বেটা রতন, তোর মাছ বিক্রি করা বের করছি। পিন্টু তাড়াতাড়ি তার সমস্ত মাছে ওষুধ ছিটিয়ে দিয়ে বলতে শুরু করলো, কোথায় গেলে আমার গ্রামবাসীগণ? তাড়াতাড়ি চলে এসো আমার কাছে, আর নিয়ে যাও রুই কাতলা ইলিশ, মাত্র 70 টাকা কেজি। নিয়ে যাও সবাই, নিয়ে যাও। এই কথা শুনে গ্রামের মানুষজন রতনের দোকান ছেড়ে চলে যায় পিন্টুর দোকানে। দে বাবা পিন্টু, দে দেখি একটা বড় সাইজের কাতলা। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই নে টাকা। দে তো ভাই পিন্টু, 1 কেজির মতন একটা ইলিশ দে। এভাবেই পিন্টু তার ওষুধ দেওয়া মাছ বিক্রি করতে থাকে, ও গ্রামের মানুষজন অজান্তেই সেই সমস্ত মাছগুলো কিনে নিয়ে খেতে থাকে, এবং পিন্টু প্রচুর লাভ করতে থাকে। অন্যদিকে বেচারা রতন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু আজও তার একটা মাছও বিক্রি হয় না। তাই শেষমেশ সে তার ঠেলাগাড়ি নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। হে ওপরওয়ালা, আমি আর বাড়ি গিয়ে কি করব? এই 2 দিন ধরে যা লস আমার হয়েছে, আর বাড়ি যেতে ইচ্ছে করছে না। ঠাকুমাকে আমি কি মুখ দেখাবো? এই বলে রতন মনের দুঃখে তার ঠেলাগাড়িটা সরিয়ে পাশের একটা আম গাছের নিচে বসে পড়ল। কিছুক্ষণ পর রতন ঘুমিয়ে পড়ল। ঠিক এমন সময় রাস্তার পাশ দিয়ে এক সাধু বাবা হেঁটে যাচ্ছিল। রতনকে ওভাবে গাছের নিচে ঘুমিয়ে থাকতে দেখে সে রতনের কাছে যায়। বাবা, কে তুমি এভাবে গাছের নিচে বসে আছো? বাবা, ও বাবা, একটু উঠবে?
আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তোমার কাছে কি কিছু খাবার আছে? রতন তড়িমড়ি করে ঘুম থেকে উঠে পড়ে। রতন কিছুক্ষণ চিন্তা করে বলে, আচ্ছা সাধু বাবা, আমার কাছে তো কোনো খাবার নেই, কিন্তু আপনি যদি কিছু মনে না করেন তাহলে এই যে আম গাছ দেখছেন, এই আম গাছে অনেক পাকা পাকা আম ধরেছে। আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে আম পেড়ে দিই। আচ্ছা বাবা, তাই দুটো পেরে দাও, আমার যে বড্ড খিদে পেয়েছে। এই বলে রতন কয়েকটা আম পেড়ে সাধু বাবাকে দেয় এবং সেই আমগুলো সাধু বাবা তৃপ্তি করে খায়। আমগুলো খেয়ে অনেক তৃপ্তি পেলাম বাবা, তোমায় অনেক ধন্যবাদ। ঠিক আছে সাধু বাবা। কিন্তু বাবা, তুমি এই সন্ধেবেলায় এইরকম মনমরা হয়ে কেন বসে রয়েছো? আর বলবেন না বাবা, এর মধ্যে আমি এক গরিব কাঠুরে। আমি আমার ঠাকুমার সোনার বালা বিক্রি করে এই মাছের গাড়ি আর সরঞ্জাম কিনেছি, কিন্তু প্রতিদিন যখন মাছ নিয়ে আমি বাজারে বিক্রি করতে যাই, আমার পাশের দোকানদার আমার থেকে কম দামে মাছ বিক্রি করে সব লাভ করে নিচ্ছে। বাবা, আমি শুধু এটা বুঝতে পারছি না যে আমি আর পিন্টুদা তো একই মহাজনের কাছ থেকে মাল কিনি, তাও আবার একই দামে। তাহলে পিন্টুদা কেনা দামের থেকেও হাফ দামে মাছ বিক্রি করে এত লাভ করছে কিভাবে? ও, এই ব্যাপার, বুঝেছি রে, বুঝেছি। তোকে আর বলতে হবে না। এই নে, এটা রাখ। এই বলে সাধু বাবা একটা জলের পাত্র রতনকে দেয়। সাধু বাবা, এই জলের পাত্রটা দিয়ে আমি কি করব? যখন তুমি তোমার মাছ নিয়ে বাজারে আসবে, ঠিক তার আগে এই মন্ত্রপ্রুত জল ওই মাছের ওপর ছিটিয়ে দেবে। দেখবে তোমার ওই মাছ সাইজে আর ওজনে 3 গুণ হয়ে গেছে। কিন্তু বাবা, একটা কথা মাথায় রাখবে, এই জল একবারের বেশি 2বার কিন্তু তোমার মাছের ওপর ছড়াবে না, না হলে হিতে বিপরীত হয়ে যাবে। এই কথাটা মনে রেখো। তাহলে এবার আমি চলি। ঠিক আছে সাধু বাবা। এই বলে সাধু বাবা চলে গেল এবং রতনও ধীরে ধীরে তার গাড়ি নিয়ে বাড়ি ফিরতে লাগলো। না, এবার তো বাজারে মাছ নিয়ে যেতেই হবে। যাই, সাধু বাবার দেওয়া মন্ত্রপুত জলটা মাছের ওপর ছড়িয়ে দিই। মন্ত্রপুত জলটা মাছের ওপর ছড়াতে না ছড়াতেই মাছের সাইজ বেড়ে 3 গুণ হয়ে যায়। আর এটা দেখে রতন তো অবাক। রতন তার ঠেলাগাড়ি নিয়ে বাজারের দিকে চলল। অন্যদিকে পিন্টু ও মদন প্রতিদিনের মতনই দোকানে এসে উপস্থিত। আর এমন সময় রতনও বাজারে এসে পৌঁছায়। কোথায় গেলে আমার প্রিয় গ্রামবাসীগণ? তাড়াতাড়ি চলে আসো আমার কাছে আর নিয়ে যাও রুই কাতলা ইলিশ, মাত্র 100 টাকা কেজি। তাড়াতাড়ি নিয়ে যাও। পিন্টুর বলা শেষ হতে না হতেই রতন নিজের মাছের দাম বলতে শুরু করলো। আমার প্রিয় গ্রামবাসীরা, নিয়ে যান রুই কাতলা পোনা, মাত্র 50 টাকা। যা নেবেন মাত্র 50 টাকা। রতনের মুখে এমন দাম শুনে সমস্ত খরিদ্দার যারা পিন্টুর দোকানে যাচ্ছিল তারা সবাই রতনের দোকানে হাজির হলো। কিরে রতন, এত কম দামে এত বড় বড় মাছ দিচ্ছিস? দে তাহলে আমায় 1 কেজি মতো কাতলা মাছ দে। ভাই রতন, তোমার কাছে তো বেশ বড় বড় সাইজের মাছ রয়েছে গো। আজ আমার ছেলের জন্মদিন, আমার শ্বশুর বাড়ির থেকেও অনেক লোক আসবে, তাই বড় বড় দেখে 5 কেজির মতন কাতলা মাছ দাও। হ্যাঁ দাদা, দিচ্ছি। এই করতে করতে রতনের সমস্ত মাছ কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে যায়। রতনের অনেক লাভ হয় এবং রতন তার ঠেলাগাড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। আর অন্যদিকে আজ পিন্টুর একটা মাছও বিক্রি হয়নি। এ কি বাবু, এইটা কি হইল? রতনের এত তাড়াতাড়ি সব মাছ বিক্রি হয়ে গেল? সেটাই তো আমি বুঝতে পারছি না রে। বেটা রতনও কি আমার মতন ওষুধ দেওয়া মাছ বিক্রি করছে নাকি? না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। সন্ধে নেমে এলো এবং সবাই বাড়ি ফিরে গেল। জানো ঠাকুমা, আজ আমার মাছ বিক্রি করে অনেক লাভ হয়েছে। তাই নাকি দাদু ভাই?
কত লাভ করেছো? এই দেখো, পুরো 3,000 টাকা। তা এত লাভ করলি কি করে দাদু ভাই? আগের দিন আমার সাথে এক সাধু বাবার দেখা হয়েছিল। উনি আমাকে এক মন্ত্রপুত জল দিয়েছিলেন। সেটা আমি আমার মাছের ওপর ছড়িয়ে দিতেই মাছের সাইজ 3 গুণ হয়ে যায়। তাই আমি মাছ বিক্রি করে লাভ করতে পেরেছি। আর এইদিকে পিন্টু জানালার পাশ দিয়ে ঠাকুমা আর নাতির সব কথা শুনছিল। আচ্ছা বেটা রতন, তাহলে এই জন্যেই তুই আজ এত কম দামে সব মাছ বিক্রি করতে পেরেছিস। দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। এই বলে রতন ও তার ঠাকুমা ঘুমিয়ে পড়ে। তারা ঘুমোতে না ঘুমোতেই পিন্টু লুকিয়ে লুকিয়ে এসে সেই মন্ত্রপুত জলটা চুরি করে নিয়ে চলে যায়। ঠাকুমা, ঠাকুমা, এ কি? আমার মন্ত্রপুত জল কোথায় গেল? কে নিল আমার মন্ত্রপুত জল? কি হয়েছে রে দাদু ভাই? দেখো না, কে আমার মন্ত্রপুত জল চুরি করে নিয়ে গেছে। এবার আর আমার মাছ বিক্রি হবে না। হে ওপরবালা, এরকম কেন আমার সাথেই হয়? আরে দাদু ভাই, তুই দুঃখ করিস না। ভগবান যা করেন মঙ্গলের জন্যেই করেন। তুই চিন্তা করিস না। তুই তোর মাছ নিয়ে বাজারে যা, দেখবি ওপরওয়ালা সব ঠিক করে দিয়েছে। রতন মন্ত্রপুত জল না দিয়েই গাড়ি নিয়ে রওনা দিল বাজারের দিকে। মদন, এই নে। এই জল তাড়াতাড়ি খদ্দের আসার আগে সব মাছের ওপর ছড়িয়ে দে, আর দেখ তারপর কি কামাল হয়। মদন সমস্ত মন্ত্রপুত জল মাছগুলোর ওপর ছিটিয়ে দেয় ও মাছগুলোর সাইজ বেড়ে 3 গুণ হয়ে যায়। আরে বাবু, এ তো কামাল হয়ে গেল। বললাম না কামাল হবে। আরে চলে আসুন গ্রামবাসীগণ, আর নিয়ে যান বড় বড় সাইজের মাছ, মাত্র 50 টাকা কেজি। রতন বাজারে এসে উপস্থিত, কিন্তু কোনো খরিদ্দার তার দোকানে আসে না। চলে যায় পিন্টুর দোকানে। পেন্টু, দে দেখি আমায় 1 কেজি মাছ। যেই না পিন্টু মাছ মেপে দিতে যায়, দেখে 1 কেজি মাছ দিতে গিয়ে তার দাড়িপাল্লা কিছুতেই নড়ে না। মাছের পর মাছ চাপিয়ে যায়, কিন্তু দাড়িপাল্লা একটুও নড়ে না। এটা দেখে তো গ্রামবাসীরা অবাক হয়ে যায়। এমন সময় পিন্টুর বাবা তাদের দোকানে এসে হাজির হয়। ও দেখে 1 কেজি মাছ দিতে পিন্টু হিমশিম খাচ্ছে, আর মাছের পর মাছ চাপালেও দাড়িপাল্লা নড়ছে না। রে মদন, কি হয়েছে? দোকানে এত হইচই কেন? দেখুন না বাবু, আজ সকালে পিন্টুবাবু একটা জল ওই মাছের গায়ে ছিটিয়ে দেয়। তারপর থেকে মাছ বিক্রি করতে চাইলে ওই মাছ আর দাড়িপাল্লায় মা পাই যাচ্ছে না। কি রে পিন্টু, মদন কি বলছে? হ্যাঁ বাবা, মদন ঠিকই বলেছে। আমি কাল রতনের বাড়ির থেকে ওই মন্ত্রপুত জল চুরি করে এনেছিলাম, আর তারপর ওই সব জল মাছের উপর ছিটিয়ে দিয়েছিলাম। আর এই ওষুধের শিশিগুলো দোকানে কেন পড়ে আছে? দেখুন না বাবু, ওই ওষুধগুলো দিয়েই তো পিন্টুবাবু মাছের সাইজগুলোর এত বড় বানাচ্ছিল, আর মাছ বিক্রি করে এত লাভও করতেছিল। ছি পিন্টু, ছি। তোকে আজ আমার ছেলে বলতে ঘেন্না করছে। তুই মানুষকে ওষুধ দেওয়া মাছ খাওয়াচ্ছিস, আর ওই রতনের সাথেও ঠকবাজি করেছিস। লোভে পড়ে তুই এতটা নিচে নেমেছিস। এমন সময় রতন এসে হাজির। না কর্তাবাবু, দোকান থেকে পেটুদাকে তাড়িয়ে দেবেন না। মানুষ মাত্রেই ভুল হয়। আর আমি বুঝতে পেরে গেছিলাম যখন পিন্টুদার মাছের ওজন বাড়ছিল না, কারণ এই মন্ত্রপুত জল আমাকে সাধু বাবা দেবার সময় বলেছিলেন একবারের বেশি এই জল মাছের ওপর ছড়ালে বিপরীত প্রতিক্রিয়া হবে, আর তাই হয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দাও রতন, আমি লোভে পড়ে এমনটা করেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও, আর আমি তোমায় কথা দিচ্ছি আমি আর কখনো এমন কাজ করব না। এরপর রতন পিন্টুকে ক্ষমা করে দেয়, এবং তারপর থেকে তারা দুজনে মিলেই ভালোভাবে মাছের ব্যবসা করতে থাকে।